আরো একবার সরকার থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারি দিল শাসক জোটের শরিক দল তিপ্রামথা। দিল্লি দাবি না মানলে সরকার থেকে বেরিয়ে আসবে দল বলে নিউজ ভ্যানগার্ডকে জানিয়েছে মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। রাজ্যের অবৈধ অভিবাসীদের পুশব্যাক নিয়ে কেন্দ্র সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেবার দাবি তুলেছে দল। সেই ইস্যুতে নিজেদের দাবি নিয়ে দিল্লি যাচ্ছে তিপ্রামথা। এ বিষয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তারপর মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান 1949 সালে ত্রিপুরা ভারত অন্তর্ভুক্ত হবার পর থেকে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ পর্যন্ত যারা বাংলাদেশ ছেড়ে ত্রিপুরা এসেছেন তাদের ছাড়াও যুদ্ধের সময় 6,09,000 রিফিউজিকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে। এনারা হলেন ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক। আর 1971 সালে 24শে মার্চের পর যারা এসেছে তাদের বিদেশি বলে চিহ্নিত করে তাদের পুশব্যাক করার আবেদন জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নাগরিকত্ব আইন নিয়ে তিপ্রামথা মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন। তাই আজ প্রশ্ন একটাই, ভারতবর্ষে বিশেষ করে ত্রিপুরায় ইল্লিগ্যাল মাইগ্রেন্টস অর্থাৎ অবৈধ অভিবাসী কারা এবং তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি দাবি করছে তিপ্রামথা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা নিয়ে বিতর্ক কেন সে বিষয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন তিপ্রামথা নেত্রী গীতা দেববর্মা এবং আমরা বাঙালি নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্রপাল। নমস্কার, দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। দিদি, প্রথমে আপনার কাছে আসবো আজকে যে ইল্লিগ্যাল মাইগ্রেন্টস ইস্যুতে তিপ্রামথা আবারও সরকার ছেড়ে বেরিয়ে আসার হুঁশিয়ারি দিচ্ছে। এখন আপনাদের ঠিক কি দাবি, আপনারা ঠিক কি চাইছেন? প্রথমেই আপনাকে এবং আপনার নিউজ ভ্যানগার্ড টিমকে আমার ব্যক্তিগত তরফ থেকে, ফ্যামিলির তরফ থেকে এবং আমার তিপ্রামথার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। একদম ভাইটাল পয়েন্ট, মানে যে পরিস্থিতি এখন চলছে সেখানে আপনার এই গুড কোয়েশন, এই প্রশ্নের জন্য আরও একবার ধন্যবাদ। তো আমরা দেখেছি অ্যাকচুয়ালি গত 19 তারিখ মে 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের তরফ থেকে যে একটা নোটিফিকেশন বের হয়েছিল, টপ মোস্ট সিক্রেট নোটিফিকেশন, সেটা হচ্ছে ইলিগ্যাল মাইগ্রেন্টস যারা বিদেশি, সে বাংলাদেশ থেকে হোক, মায়ানমার থেকে হোক কিংবা পাকিস্তান থেকে হোক, যেটা ভারতবর্ষে প্রবেশ করে থাকে, যদি করে থাকে তাদেরকে চিহ্নিত করে বের করা এবং পুশব্যাক করা। এই নোটিফিকেশন যখন বের হয়েছিল তখন থেকেই আমাদের তিপ্রামথার সংগঠনের তরফ থেকে একটা গভর্নমেন্টের দিকে আমরা চাই রয়েছি এতক্ষণ। তো যেহেতু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ, ওইটা কিভাবে আমাদের রাজ্য সরকার কিভাবে মেনটেন করে, কিভাবে সেটাকে ম্যানেজ করে বা নির্দেশ কিভাবে পালন করবে, সেটার দিকে আমরা চাই রয়েছি কিন্তু এতদিন। ওকে, তো ওইটার সেন্ট্রাল গভর্নমেন্ট আমার যতটুকু মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছেন সেটা নিশ্চয়ই অবজেক্ট আছে, ওইটার উদ্দেশ্য আছে। যতটুকু মনে হয় আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি, ওখানে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই উনি বা ওনারা এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যেহেতু আমরা কিছুদিন আগেও দেখেছি পেহেলগামের যে ঘটনা, একদম খুব করুণ ঘটনা আমরা দেখেছি সবার চোখে, মানে গোটা দেশেরই ঘটনাটা ছড়িয়ে পড়েছে এবং সবাই দেখেছি সেটা বিদেশির একটা কি বলবো এটাকে, তাদের যে ন্যাক্কারজনক ঘটনা, এরকম যাতে ইন ফিউচার না হয়, এগুলি পারপাসে হয়তোবা গভর্নমেন্টের এই ডিসিশন। তো আমরা এখন চাই রয়েছে কিভাবে সরকার সেটা করে, আমাদের রাজ্য সরকার কি ব্যবস্থা নেই। তাহলে আপনাদের বক্তব্য দিদি যে কেন্দ্র সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ অবশ্যই জাতীয় নিরাপত্তাকে মাথায় রেখে নিয়েছে, কিন্তু 19শে মে সেই নোটিফিকেশন বের হওয়ার পর থেকে আপনারা তাকিয়েছিলেন রাজ্য সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয় কিনা, যারা অভিবাসী তাদেরকে কোনোভাবে চিহ্নিত করে কিনা। আপনারা এখন তাহলে তিপ্রামথার যে প্রতিনিধি দল, যেখানে দুজন মন্ত্রী ছিলেন, এমডিসিরা ছিলেন, ওনারা
গভর্নরের সঙ্গে দেখা করেন এই ইস্যুতে যে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, তার জন্যে আপনারা এখন দিল্লি যাওয়ার প্ল্যান করছেন, এবং দিল্লি যদি আপনাদের কথা না মানে তাহলে আপনারা সরকার থেকে বেরিয়ে আসার চিন্তাভাবনা করছেন। না, সেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্টির একটা সুপ্রিম আছে, নির্দিষ্ট একটা গাইডলাইনে চলে। সরকার থেকে বেরিয়ে আসা না আসা সেই সিদ্ধান্ত বা বলার, সেটা আমি অথরিটি না, আমাদের মহারাজা আছে, উনি সবকিছু সিদ্ধান্ত নেবেন, ওনার কথাই লাস্ট কথা। ওকে, আপনি বলছেন যে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলবেন শেষ কথা, কিন্তু এই মুহূর্তে আমরা চলুন আমাদের দর্শক বন্ধুদের একবার শোনাতে চাইবো আজ নিউজ ভ্যানগার্ডের অ্যাঙ্কার অঙ্কিতাকে কি ঠিক অঙ্কিতার প্রশ্নের জবাবে কি বলেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, আপনাদের একবার শোনাতে চাইব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ ইতিমধ্যে আমাদের দলের মধ্যে আলোচনা হয়ে গেছে এবং আজকে আমি একটা পেপারে নর্থ ইস্ট কালচারে আপনার নিউজটা দেখছেন, আমরা সবাই এগ্রি হয়ে আছি আমরা সরকার থেকে সমর্থন তোলার জন্য। আমাদের দাবি যদি ওনারা পূরণ না করে, যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে আমরা এই সরকারে কেন থাকবো? অবশ্যই আমরা বাইরে বাইরে আসবো। সেই জন্য আমরা লাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমরা দেখা করব এবং ওনাকে জানাবো এবং ওনারা কত কি করবেন এটা তার ওনাদের বিষয়, কিন্তু আমাদের কথা, আমাদের যেটা বলার প্রয়োজন সেটা আমরা বলে আসি। ওকে, আপনারা শুনলেন আজ নিউজ ভ্যানগার্ডের একটি অনুষ্ঠানে সঞ্চালক অঙ্কিতার প্রশ্ন করেছিলেন, তাহলে কি আপনারা যদি কেন্দ্র যদি আপনাদের দাবি না মানে আপনারা কি তাহলে সরকার ছেড়ে বেরিয়ে আসবেন? এবং সেখানে কিন্তু রঞ্জিত দেববর্মা বলেছেন যে ওনারা কিন্তু একমত যে যদি সরকার ওনাদের বক্তব্য রাখবেন, ওনারা সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন দিল্লিতে গিয়ে, যদি সরকার কেন্দ্রীয় সরকার যদি তাদের দাবি না মানে তাহলে সরকার থেকে, রাজ্য সরকার থেকে বেরিয়ে আসবেন, যেখানে এই মুহূর্তে শাসক দল রয়েছেন কিন্তু তীব্রামথা। আসবো দিদি আপনার কাছে আরেকবার, যে আপনাদের নজরে ইল্লিগাল মাইগ্রেন্টস কারা, বা আপনারা কাদের ইল্লিগাল মাইগ্রেন্টস বলে চিহ্নিত করছেন? ভারত সরকারের যে নতুন আইন, সেখানে 2019 সালে যেটা সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সে আইন অনুযায়ী আপনারা যাচ্ছেন কিনা, না আপনাদের আলাদা কোনো তারিখ আপনারা ধরছেন? কারণ যেটা আপনাদের বক্তব্য উঠে আসছে যে একটা আলাদা তারিখ আপনারা ধরছেন, সেই তারিখের পর যারা আসছে তারা ইলিগাল মাইগ্রেন্টস। আপনারা কি বক্তব্য সেটা জানবো আগে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আমরা বাঙালির নেতৃত্ব গৌরাঙ্গবাবু রয়েছেন। গৌরাঙ্গবাবু, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, ইলিগাল মাইগ্রেন্টস ইস্যুতে তীব্রামথার যে দাবি, সেই দাবির সঙ্গে আপনারা কতটা সহমত? হ্যাঁ, নমস্কার। আমি প্রথমেই নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষকে হার্দিক অভিনন্দন জানাই, সেই সঙ্গে যারা দর্শক শ্রোতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও হার্দিক অভিনন্দন জানাই। আজকের দিনে দাঁড়িয়ে এই ত্রিপুরাতে এই গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে মানুষের অস্তিত্ব, মানুষের অধিকার এবং শান্তি সম্প্রীতি সবকিছু নির্ভর করছে, এটা নিয়ে চর্চা হওয়া দরকার এবং একটা কি বলবো, সত্যিকারের আইনসম্মত একটা সমাধান সবার কল্যাণে হওয়া উচিত। এই দৃষ্টিতে আমরা যেটা বলতে চাই, ইল্লিগাল মাইগ্রেন্টস নিয়ে যে কথাটা উঠেছে এটা আজকে নতুন নয়। এই কথাটা উঠেছিল 71 সালে বাংলাদেশ ওয়ারের সময় উঠেছিল। যারা বাংলাদেশ থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উঠে এসেছিল অস্তিত্বের তাগিদে, ধর্ম রক্ষার জন্যে এসেছিল, তাদেরকে কিন্তু তখন গভর্নমেন্ট ইল্লিগাল মাইগ্রেন্ট ট্রিট করেছিল, শরণার্থী হিসেবে ট্রিট করেছিল, রিফিউজি হিসেবে ট্রিট করেছিল এবং তাদের ভরণ পোষণ এভরিথিং করেছে। আজকে এত বছর পর যারা দেশকে স্বাধীন করলো, যে বাঙালিরা দেশের ভূমিপুত্র, যারা দেশের উন্নয়নের কারিগর, তাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট ট্রিট করা হচ্ছে ইন্দিরা রাজীব চুক্তিকে ভিত্তি করে। তো এই যে বিষয়টা, তারপর আমরা দেখলাম 1978 সালে বামেরা ক্ষমতা আসার পর একইভাবে বাঙালিদেরকে শোষক বাঙালিদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট ট্রিট করে দাগিয়ে দেওয়া হয়েছিল, অপরাধী হিসাবে চিহ্নিত করে ত্রিপুরাতে একটা গণহত্যার মতন পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। এবং তার পরিণাম আমরা জানি, ত্রিপুরাতে হাজার হাজার মানুষ কোন হলো জাতীয় মুখ্যত বাঙালি জনগোষ্ঠীর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজাতির মধ্যে যারা হয়েছে তারা সেটেলমেন্ট পেয়ে গেছেন, বাঙালি রাজ্য পায়নি। তো
এই ধরনের একটা পরিবেশ আবার ত্রিপুরাতে নতুন করে ইলিগাল মাইগ্রেন্ট ইস্যুতে সৃষ্টি হচ্ছে বলে আমাদের অনুমান। এই যে বিষয়টা আমরা ভারতের যে সংবিধান, যে নাগরিকত্ব আইন 1955 অ্যাক্ট রয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে জন্মসূত্রে, বৈবাহিক সূত্রে, উত্তরাধিকার সূত্রে এবং একটানা কেউ যদি 5 থেকে 10 বছর ভারতের কোনো প্রভিন্সে দেশের সংবিধান মেনে বাস করে, সে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে। এই আইন কিন্তু এখনো বাতিল হয়নি। এই আইন থাকা অবস্থাতে এখন আবার ইলিগেল মাইগ্রেন্টস, কিছুদিন পরে একটা চুক্তি, অসমে চুক্তি হয়েছে, ত্রিপুরাতে টিএনবি চুক্তি হয়েছে, এখন আবার নতুন করে এই ধরনের প্রশ্ন উঠছে। এটা কি আবার 80 জনের গণহত্যার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে ত্রিপুরাতে নতুন করে? না, এটা নিয়ে আমাদের একটা সংশয় জানাবার যে আমি আপনার কাছে আসবো, আপনার আলোচনায় আসবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যে সন্দেহ প্রকাশ করছেন, যে বিষয় নিয়ে আপনি সন্দিহান হচ্ছেন, এখন যে পরিবেশ, বিশেষ করে গত 10 মাস বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যে অস্থির পরিবেশ চলছে, সেই অস্থির পরিবেশকে কেন্দ্র করে, এবং তারও আগে থেকে আমরা দেখছি শুধু বাংলাদেশ নয়, মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে এবং যেভাবে অনুপ্রবেশ চলছে, রোহিঙ্গা বলুন বা বাংলাদেশি নাগরিক বলুন বা আশেপাশের আমাদের বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে সেসব রাষ্ট্র থেকে যেভাবে অনুপ্রবেশ চলছে, তা নিয়ে কিন্তু ভারত সরকার উদ্বিগ্ন। এবং অবশ্যই ভারত সরকারের যে নোটিফিকেশন 19 মে, যেটা দিদি বলছিলেন 19 মে, সেই নোটিফিকেশন এবং দেশের নিরাপত্তার খাতিরে যারা অবৈধভাবে দেশে বসবাস করছেন, যারা অনুপ্রবেশ করেছেন এবং অবৈধভাবে অবৈধ অভিবাসী যারা, তাদেরকে পুশব্যাক করার ইস্যুতে ত্রিপুরা সরকার কি দায়িত্ব নিচ্ছে? রাজ্যে যারা ইলিগাল মাইগ্রেন্ট, আপনি কি মানেন কিনা যে ত্রিপুরাতে ইলিগাল মাইগ্রেন্টস আছে কি নেই? আমি এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ ইলিগাল মাইগ্রেন্টস থাকে, রোহিঙ্গাই বলি যাই বলি, যে আমার দেশের নিরাপত্তার জন্য, রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, আমাদের শান্তি সম্প্রীতির পক্ষে হুমকি স্বরূপ, একদম আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, পুশব্যাক করা হয়, এই নিয়ে কারোর কোনো বক্তব্য থাকতে পারে না, আমাদেরও নেই। কিন্তু বিষয়টা সেখানে থাকছে না। আজকে আমরা যেটা, এই যে পত্রিকা, আজকে আমি দর্শকের উদ্দেশ্যে এই পত্রিকাটা আমি দেখাচ্ছি, অনেকে যারা প্রতিবাদী কলম পড়েন জানেন, যারা পড়েন না তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য। এইখানে ইলিগাল মাইগ্রেন্ট ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের নজরে যেটা আছে, যেটা চিন্তা করছে, এটা চিন্তা করবে গভর্নমেন্ট, ব্যবস্থা নেবে গভর্নমেন্ট। এইখানে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি বা কোনো পাবলিক কি এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারে, কোনো নোটিশ জারি করতে পারে? যে নোটিশটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে, এই নোটিশের মাধ্যমে এরা পাবলিকের কাছে চাইছে কারা সন্দেহ হয় তাদের নাম দেওয়ার জন্য, এটা তারা করতে পারে কিনা? এর পেছনেই রয়েছে উদ্দেশ্যটা, আসল চক্রান্ত। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এর মাধ্যমে একটা অশান্তি তৈরির চেষ্টা চলছে, এটা হচ্ছে আমার বক্তব্য। ওকে, আমি আসবো আপনার কাছে। দিদি, আমরা একটা ছোট্ট করে জানতে চাইবো, আপনি আপনার বক্তব্য শোনার আগে আমরা একটু সেই বক্তব্যটা শুনবো। মন্ত্রী অনিমেষ দেববর্মা যে বক্তব্য রেখেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, উনি যে কথাটা বলেছিলেন যখন মাননীয় গভর্নরের সঙ্গে দেখা করতে যান ওনারা, এবং দেখা করার পর উনি কেন দেখা করেছেন সেই বিষয়ে সাংবাদিকদের কি বলেছিলেন, আরো একবার আমরা একটু শুনে নিই। চলুন। মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আমরা ত্রিপুরা মথার মন্ত্রী, এমএলএ, ইএমস এবং এমডিসিরা আমরা সবাই আসলাম। 15 জনের প্রতিনিধি নিয়ে আমাদের অনুমতি দিয়েছেন। মূল বক্তব্য হলো, ভারত সরকারের যে নির্দেশ যে ইলিগ্যাল মাইগ্রেন্টসদের আইডেন্টিফিকেশন করে পুশব্যাক করা, মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসছে ইলিগালি, তাদেরকে ধরে আমাদের দেশ থেকে বাংলাদেশ বা তাদের দেশে ডিপোর্ট করে। তো এই বিষয়ে ত্রিপুরা মথা মনে করে যে আমরা সবাই জানি যে ত্রিপুরায় মার্জারের পর 1949 থেকেই কিন্তু অনেক আমাদের ভাই বোনেরা তারা বাংলাদেশ থেকে আসতে হয়েছে, এবং একটা যুদ্ধও হয়েছে পাকিস্তানের সাথে। 1971-এ যখন বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ হয়, সেই কালে সরকারি তথ্য অনুযায়ী আমাদের এই ত্রিপুরা রাজ্যে, আমরা যারা, আপনারা সবাই যারা ত্রিপুরার, আমরা স্বীকার করে নিয়েছি যে 6,09,000 রিফিউজি যারা বাংলাদেশের বা সেই কালের পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, তারা এখান থেকে আর যাবেন না, এখানেই থাকবে। তো
আমরা আদি ত্রিপুরার লোক, ত্রিপুরা বা বাঙালি, মণিপুরি যাই আমরা আছি, প্লাস 6,09,000 আমরা হলাম ভারতবর্ষের ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক। তো এদের বাইরে যারা আসবে, ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে 71-এর সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল, 24 তারিখ মার্চ হবে সেইটা। সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক, এবং যেই তারা আসবে এখানে এদেরকে ধরার জন্য ত্রিপুরা পুলিশের হোম ডিপার্টমেন্টে একটা উইং আছে, MTF, মোবাইল টাস্ক ফোর্স। এসপি রয়েছেন, ডিএসপি রয়েছেন, এবং অনেক পুলিশ কর্মীরা এটার জন্য আলাদা বাজেট থাকে। তো এই যে ভারত সরকারের নির্দেশের পর গুজরাট বা মেঘালয়, আসাম ইত্যাদি রাজ্যে যেভাবে রোহিঙ্গা বা মুসলিম যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে, তাদের কিন্তু আইডেন্টিফাই করে বিমান পথে এনে আগরতলা এয়ারপোর্ট থেকে দড়ি দিয়ে বেঁধে পিটতে পিটতে তাদের আখাউড়া গেট দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা এজ এ পার্টি মনে করি যে এখানে যে ধরনের স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা হচ্ছে না। তো সেই কারণে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত MLA, MDCs, EM এবং আমরা 2 জন মন্ত্রী আমরা নিজেরা স্বাক্ষর করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানালাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে এখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স পাঠানো হোক, এবং ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য যারা সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিজ আছে, আসাম রাইফেলস, CRPF ত্রিপুরাতে অলরেডি আছে, এদের সমন্বয়ে যেন এই রোহিঙ্গা বা বাংলাদেশিরা যারা দৈনন্দিন এখানে প্রবেশ করছে এবং ডেমোগ্রাফিটাকে শেষ করার চেষ্টা করছে, তাদের ধরার জন্য আমরা আবেদন করছি। ওকে, আপনারা শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা কি বলেছে। আরেকবার দর্শক বন্ধুরা শুনলেন, আপনারা এই বক্তব্য আগেও শুনেছেন নিউজ ভ্যানগার্ডে। দিদি, এই যে মন্ত্রী যে বক্তব্য রাখলেন, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে দল হিসেবে আপনারা দাবি করতেই পারেন, কেন্দ্র সরকারের কাছে দাবি করতেই পারেন, বা রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছে সেই প্রশ্ন আপনারা করতেই পারেন, কিন্তু যে অভিযোগ উঠছে যে ব্যক্তিগতভাবে সরকার না, দলীয়ভাবে আপনারা এর থেকে বেশি আরেকটু এগিয়ে যাচ্ছেন, যে অভিযোগ গৌরাঙ্গবাবুও করলেন, সেই বিষয়ে আপনার কি বক্তব্য? না, অ্যাকচুয়ালি আমাদের যেটা আশঙ্কা, নোটিফিকেশনের যেরকম নির্দেশ দেওয়া আছে সেটা আমাদের রাজ্যে কোনোটাতে আমরা সেটাকে আমরা লক্ষ্য করতে পারছি না। যেখানে গাইডলাইনের স্পষ্ট দেওয়া আছে যে আইডেন্টিফাই করার জন্য, ভেরিফাই করার জন্য ওইখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স নির্মাণ করার কথা। একজন পুলিশ পার্সোনাল ওনার লিডারশিপের সে যেটাকে সংক্ষেপে বলা হয় STF, স্পেশাল পুলিশ টাস্ক ফোর্স, এটি নির্মাণ করার কথা। এটাও আমরা দেখি না ত্রিপুরা রাজ্যে, সেটাও হচ্ছে না। তো কিভাবে বাংলাদেশি যারা দৈনন্দিন যেটা অনুপ্রবেশ ঘটছে ত্রিপুরাতে, বেসিক্যালি ত্রিপুরার কথাই বলবো, ঢুকছে না এমন তো না। সচরাচর আমরা সবসময় পত্র পত্রিকার মধ্যে, হয়তো আমি পত্রিকা আজকে আনার আমার দরকার পড়েনি, প্রত্যেক দিন আমরা দেখেছি যে অনুপ্রবেশ করছে কোনো না কোনো রেল লাইনের দিক দিয়ে, বর্ডার ক্রস করে আসছে। সেটা তো আছে তো না, সেটাকে আইডেন্টিফাই করার জন্য কোনো প্রসেস সরকারের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত দেখিনি, যার জন্য আমাদের আশঙ্কা। আর ত্রিপুরা রাজ্যে যে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে সবাই জানে, এটা শুধু আমরা ত্রিপুরাবাসী না, আপনারা শুধু না, এন্টায়ার গোটা দেশের মানুষ ত্রিপুরার সম্বন্ধে এখন অবগত আছে যে এখানে টোটালি ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে গেছে। আগে কি রকম ছিল, এখন কি রকম হয়ে গেছে, সেটা নতুন করে এখন আর বলতে হয় না। এই ইনভেস্টিগেশনগুলো চালানোর দায়িত্ব কার? এই দায়িত্ব তো সরকারের। রাজ্য সরকারের। রাজ্য সরকার কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারলাম না। তার মানে কোন রকম পদক্ষেপ
নিচ্ছে না আমরা বুঝতে পারছি না না এখন এখানে তো পরস্পর বিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে দিদি, যে একজন রাজ্যের একজন মন্ত্রী বলছেন যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। উনিও তো রাজ্যেরই মন্ত্রী, দল আলাদা কিন্তু রাজ্যের মন্ত্রী। তাহলে একজন মন্ত্রী হয়ে সরকারের বিরুদ্ধে উনি বলছেন যে সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনি ওখানে বুঝতে পারছেন নিচে আমাদের অবস্থা কি রকম হওয়া, মানে কি রকম আমাদের অবস্থা এখানে। সরকারের থেকেও সরকারের সঙ্গে সেখানে আমার বিতর্ক করতে হচ্ছে, তর্ক করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে বলতে গেলে। তো কিরকম অবস্থা ত্রিপুরাতে আপনি ধরে নিন কি অবস্থা। সরকারের থেকেও যদি সরকার ব্যবস্থা নেওয়ার কথা যেখানে, সেখানে আমাদের অনিমেষ বাবুর কাছে তো নিচেই দপ্তরটা নাই। মাননীয় রাজ্যের সিএমটার সাথে দেখা দরকার। আপনারা কথা বলেছিলেন মানে রাজ্য সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত এই বিষয়ে সেটা তাদের সঙ্গে দলই সেটা আমাদের বলতে লাগবে কেন? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা নির্দেশ, আপনি সেটা কিভাবে পালন করবেন সেটা আপনি জানা উচিত। সরকার নিশ্চয়ই সরকারের মতো করে কিন্তু সবকিছু যদি করছে। যেখানে শুধু তাই না, শুধু স্পেশাল টাস্ক ফোর্স নির্মাণ করা শুধু তাই না, ওখানে আরো বলা আছে যে 30 দিন মানে 30 ডেজ ডিটেনশন রুল আছে ওইখানে। একজনকে আমি আইডেন্টিফাই করব, যখন তখন বেডে ফেসবুক পোস্ট ব্যাক করে দেবো এটা না, কিন্তু যেটা নিয়মে বলা আছে যে যাকে আমি সন্দেহ করব ওইটাকে আমি ডিটেনশন সেন্টারে রাখবো, তার রীতিমতো তার ডকুমেন্ট চেক করব। একজনকে যদি আটক করে রাখে তার বাড়ির লোকজন তো থাকবে, তো তার প্রপার কি বলবো এটাকে, তার ফুল নেম, ফ্যামিলি ইনফরমেশন থেকে আরম্ভ করে ডকুমেন্ট ক্রস চেক হবে। তারপরেই যদি প্রমাণিত হয় সে বাইরে থেকে এসেছে তো পুশব্যাক করা হোক, সেটাই নির্দেশ দেওয়া আছে। কিন্তু আমরা দেখেছি এই যে স্পেশাল টাস্ক ফোর্স করার কথা, এটা এভরি ডিস্ট্রিক্টে করার কথা ছিল, যেটা নোটিফিকেশনে দেওয়া। কিন্তু এটাও আমরা ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টের কোনখানে এটা এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি, সেটাই আমাদের আশঙ্কা। তো কি ত্রিপুরাতে কেউ তো চাইবে না এখানে বাংলাদেশটা আরো অনুপ্রবেশ হোক, এটা তো কেউ চাইবে না। এখানে ত্রিপুরা হোক, বাঙালি হোক, কেউ তো এই কথা আর চাইবে না। কারণ এখানে যথেষ্ট আগে থেকেই, যেটা আমাদের মিনিস্টার বাবু বলেছে, অনেক 71-এর পরেও এসেছে, মার্জারের পরেও এসেছে, আমরা মেনেও নিয়েছি। আমাদের মহারাজাও কেউ তার বিতরণের কথা বলে না। এখন শুধু যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে ন্যাশনাল সিকিউরিটির জন্য, সেটাকে করাও, সেটাকে মেনটেন করাও, সেটা আমরা চাইছি। এখন বেইং এ ত্রিপুরা আমরা ওইটাই চাইছি। তো যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নির্দেশ দিয়েছে পাই টু পাই যাতে এখানে অ্যাপ্লিকেবল হোক, এটা আমরা চাই। এখন গৌরাঙ্গবাবুরা যে অভিযোগ করছেন যে এটার আড়ালে রাজ্যের যে সৌভ্রাতৃত্বের যে পরিবেশ আছে সেই ভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট হওয়ার একটা চক্রান্ত চলছে। এমনকি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও কিন্তু আজ বলেছেন যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার আবার একটা প্রয়াস করছে ত্রিপুরা। সেটা মানে শুধু ত্রিপুরা রাজ্যের মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলে আমি মনে করি। যেখানে মহারাজার মতো মানুষ, ত্রিপুরার মহারাজার মতো মানুষ, উনি সবাইকে, আজকেও আমি দেখেছি ওনার কাছে কোনো পাহাড়ি, কোনো বাঙালি, কোনো এরকম বিদ্বেষ ওনার কাছে নেই। আমরা যতটুকু ওনাকে চিনি, সবার জন্য কাজ করে উনি। তবে বেসিক্যালি যেহেতু ত্রিপুরার কমিউনিটি হওয়াতে ত্রিপুরার যে অবস্থায় এখন আছে সেটাকে আপগ্রেড করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছে, যেটা সত্য কথা। ত্রিপুরার যে অবস্থায় আছে এটা আমি বলবো না সারা ত্রিপুরার মানুষ কেন, সারা গোটা দেশের মানুষ এটা জানে এই রাজ্যের ত্রিপুরাদের যে অর্থনৈতিক অবস্থা কিরকম আছে, তার সামাজিক অবস্থা কিরকম আছে, তার রাজনৈতিক অধিকার আছে কিনা, সবাই জানে। তো এগুলি কিভাবে আপগ্রেড করা যায়, একটা জাতিকে কিভাবে আপগ্রেড করা উনি তো নিশ্চয়ই চাইবেন। তো এটা করতে গেলে সবাই বলে উনি নাকি সাম্প্রদায়িক, কিন্তু আমরা তো কোনখানে দেখছি না। মহারাজার মতো মানুষকে যদি সাম্প্রদায়িক বলে থাকে তো যে বলে কিন্তু সে রাজ্যের উন্নয়ন কোনোদিন চাই না। আর একটা কথা বলে রাখি, যদি রাজ্যের উন্নয়নটা চাই, আমি বারবার এই কথাই বলে থাকি, এখানে একটা অংশ ত্রিপ্রাসাদের একটা অংশকে বাদ দিয়ে কোনোদিন এই রাজ্যের উন্নয়ন করা সম্ভব না, সেটা বরাবরই আমি বলে থাকি। কিন্তু
ওকে, এখন ইললিগ্যাল মাইগ্রেন্টস নিয়ে সরকার কি করছে সেটা অবশ্যই সরকার বলবে, কিন্তু সরকারের থেকে আপনারা সরকারের শরিক দল হয়ে আপনারা এই ইললিগ্যাল মাইগ্রেন্টসের ইস্যুতে, পুশব্যাক ইস্যুতে আপনারা পদত্যাগ করার হুঁশিয়ারি দিচ্ছেন, এবং দিল্লি কবে যাচ্ছেন এবং কি প্ল্যান আপনাদের সেটাও জানবো আপনাদের কাছে। কিন্তু তার আগে গৌরাঙ্গবাবু আপনার কাছে আরো একবার আসি। এই যে একটা ডেট ফিক্স করা হয়, ডেট ন্যারেটিভ হয় 1974 সালের 24শে মার্চ। এখন কথা হচ্ছে যে ইন্দিরা মুজিব ট্রিটি বলা হয়। এখন আদৌ কি ইন্দিরা মুজিব ট্রিটিতে ইন্ডিয়ান সিটিজেনশিপ কে পাবে, বাংলাদেশের কোন নাগরিকরা পাবে, এরকম কোনো কিছু উল্লেখ ছিল কি? এক। দুই, এই ডেটটা কেন ফিক্স করা হয়? এটা কি একমাত্র যুদ্ধের জন্যে? এবং নতুন যে সিএএ আইন, যেখানে আমরা একটু মনে করে দিতে চাইবো যে একসময় ত্রিপুরা তখনও বোধহয় সৃষ্টি হয়নি খুব সম্ভবত, যখন সিএবি অ্যাক্ট নিয়ে রাজ্যে অনেক রকম আমরা দেখেছি, অনেক কিছু আন্দোলন দেখেছি। তো এখন সিএএ আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যারা ভারতবর্ষে এসছে তাদেরকে ইললিগ্যাল মাইগ্রেন্টস বলা চলে না, কিন্তু কিছুটা শর্ত আছে, এই শর্তে তাদেরকে ইললিগ্যাল মাইগ্রেন্টস বলা চলবে না। কি মনে করেন এই ডেটটা কোথা থেকে এসছে? 74 না, 71 সালের 24শে মার্চ। 24শে মার্চ, মার্চ 24শে, হ্যাঁ 24শে মার্চ, 24শে মার্চ। অ্যাকচুয়ালি অনেক স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে এখানে। আপনি নিজেই বলেছেন এখানে সবাই বুঝতে পারছে এই রাজ্যের মানুষ সরকারের অংশীদার হয়ে সরকারের বিরুদ্ধে ওরা যে অ্যাক্টিভিটি, এটা সরকারও বুঝছে, সরকারও দেখছে, এই রাজ্যের মানুষ দেখছে। এবং দেখলাম পেপারে এসছে যে ইললিগাল মাইগ্রেন্টসের ব্যাপারে গভর্নমেন্টে উদ্যোগ নিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য উঠে এসছে পত্রিকাতে যে না, অনুপ্রবেশকারী অনেকটাই কমে গেছে, এটাকে জিরোতে নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। কিন্তু এই যেখানে অবস্থা, এর মধ্যখানে এরা সৌদ্যোগে, যেটা আমি পত্রিকাতে দেখালাম, এটা তো কিভাবে সম্ভব করতে পারে? তারপর যেটা বলা হচ্ছে এরা পদত্যাগ করবে, এটা ওদের দলীয় নিজস্ব ব্যাপার। এখন যে ডেটটার কথা বলা হচ্ছে, এই যে চুক্তি, ইন্ডিয়া মুজিব চুক্তি, এটা একটা চুক্তি, এটা কিন্তু আইন নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার আগে জাস্ট আফটার পার্টিশন অফ বেঙ্গল, জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, একটা চুক্তি হয়েছিল, একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন জওহরলাল নেহরু, তৎকালীন সময় নেহরু এবং লিয়াকত আলী খান। এই চুক্তিতে পরিষ্কার বলা ছিল, whenever the minorities of East Bengal will cross the border they will welcome। এই চুক্তি মোতাবেক 47 লক্ষ উদ্বস্ত পাঞ্জাবিদের রিহেবিলিটেশন ভারতবর্ষে দেওয়া হয় উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে। ওয়ারেস 2 কোটি বাঙালি যারা তখন পরিস্থিতির বলি হয়ে এসেছিল আজকের মতো, তাদেরকে কিছুই করা হয়নি বলতে গেলে। এদেরকে পুনর্বাসনের নামে নির্বাসনে পাঠানো হয়েছিল। এরাই আজকে গোটা দেশে অস্তিত্ব রক্ষার তাগিদে এখান থেকে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আজকে তারা এত বছর পর ইলিগ্যাল মাইগ্রেন্টস ট্রিট হচ্ছে। আসামের এনআরসি প্রয়োগ করতে গিয়ে দেখলাম এইখানেও এই প্রসঙ্গটা এখন উঠে এসছে। তাদের কি অপরাধ? এই বাঙালিদের কি অপরাধ? এরা যাবে কোথায়? ওই দেশে জায়গা নেই, এখানে জায়গা নেই। কাজেই এই সমস্ত যদি এই 71 সালের 24শে মার্চের কথা মানতে হয়, তার আগে অবশ্যই এই যে জওহরলাল নেহরুর চুক্তিকে আগে বাস্তবায়ন করতে হবে, তারপর এটা প্রশ্ন আসবে। এবং যে কথা আমি উল্লেখ করেছি, সংবিধানে এখন পর্যন্ত যে বিধি রয়েছে, যেটা 1955 অ্যাক্ট, এটা এখন বদল হয়নি। এটাকে ঠিক রেখে এই নতুন চুক্তির আড়ালে একটা বিশেষ জাতি গোষ্ঠীকে চিহ্নিত করে তাদেরকে বারবার হয়রানি করা, এটা আমরা মানতে পারি না। কোনো বিবেকবান মানুষ আমরা মানতে পারি না। আমরা চাই ত্রিপুরার উন্নয়ন, জাতি উপজাতি সবাইকে নিয়ে উন্নয়ন। মৌরবার একটা কথা বলতে চাইছি, ত্রিপুরাতে বাঙালি, এই যে মেঘনার পূর্ববার পর্যন্ত যেটা ছিল, বাঙালি এবং ট্রাইবেল মিলেই এই আদি ত্রিপুরা, তারাই এখন ত্রিপুরাতে আছে। দেশভাগ বা ত্রিপুরা ভারতের সঙ্গে মার্জ হওয়ার পর পরিস্থিতিগত কারণে যদি কেউ এসে থাকে, ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে মানে আছে, অবস্থান করছে। চীন রাশিয়া বা বিদেশ থেকে কেউ আসেন, অথচ তাদেরকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে 80 জনের গণহত্যায় আমরা লক্ষ্য করেছি, শুধু বাঙালিকে টার্গেট করা হয়েছে। এখানে যে ত্রিপুরাতে চাকমা মগ এসছে, তারাও তো এই দৃষ্টিতে বিদেশি ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কেন? কোনো অ্যাকশন নেই কেন? ওকে, আমরা সেই বিষয়ে আজকে যাচ্ছি না। আমরা যাচ্ছি একমাত্র ইললিগ্যাল মাইগ্রেন্টস কারা, সেই সরকার চিহ্নিতকরণ অবশ্যই করছে। এবং যেটা আপনি বলছিলেন যে সরকার কিন্তু জানিয়েছে
রাজ্য সরকার জানিয়েছে সে কাজ চলছে, মুখ্যমন্ত্রী বলেছেন কাজ চলছে, এবং এই অনুপ্রবেশ যারা এই মুহূর্তে ইলিগাল মাইগ্রেন্টস রাজ্যে যেটা আছে কিনা সেই খোঁজ খবরও কিন্তু নেওয়া হচ্ছে। সেই খোঁজ খবর নিয়ে যদি এরকম কেউ থেকে থাকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে তিপ্রামথার যে অবস্থান, তিপ্রামথা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, এবং দিদি আপনারা দিল্লি যাচ্ছেন বলে আমরা জানতে পারলাম। দিল্লি কবে যাচ্ছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি আর কি কি আপনাদের কর্মসূচি আছে এবং সরকারের কাছে আপনারা কি দাবি রাখছেন? দেখুন, আমি প্রথমে বলেছি আমাদের যা ডিসিশন মহারাজাই দেবেন, মহারাজা আমাদের লাস্ট কথা। উনি যে সময় বলবেন তখনই যাব, উনি যে সময় বলবেন সরকার থেকে সরে আসা তখনই আসব। কিন্তু আমাদের একটাই আগে বলেছি, একটা শঙ্কা উঠেনি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে যেটা যেটা হওয়ার কথা, আপনি সেই টাস্ক ফোর্স বলেন না হয় ডিটেনশন সেন্টার বলুন, সেগুলি হচ্ছে না। হ্যাঁ, যেটা আমার গৌরাঙ্গদের যেটা বলছেন যে এটা ৮০ সনের দাঙ্গা যাতে পুনরাবৃত্তি না হোক, আমরাও চাইবো না সেরকম কিছু। কিন্তু আফটার বার্থ ভারতের সঙ্গে মার্জার হওয়ার পর থেকে ত্রিপুরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পূর্ণরূপে ভারতবর্ষের হাতে। এখন ত্রিপুরামতার হাতেও না, সেই বিজেপির হাতেও না, আমরা বাঙালির হাতেও না নিশ্চয়। তো সেটাকে নিরাপত্তা রক্ষার জন্য ভারত সরকার জানে, সেন্ট্রাল গভর্নমেন্ট জানে ব্যাপারটা। সেন্ট্রাল গভর্নমেন্ট কি বুঝে কি শুনে যেটা নির্দেশ দিয়েছেন তা উনি জানে। আমরা তো রীতিমতো আমাদের রক্ষার্থে আমাদের আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলন কিভাবে রক্ষা করব সেটাকে বেসড অন এডিসি এরিয়া, আমরা ত্রিপুরাল্যান্ড থেকে এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের ডিমান্ড, সেখানে আমরা অন্য রাজ্যে এখনো। তো ওই জায়গাতে আমরা কোনোদিন চাইবো না যে এখানে ৮০ সনের মতো দাঙ্গা আবার হয়ে উঠুক, সেটা আমরা কোনোদিন চাইবো না। আমরা চাইবো আমাদের ত্রিপুরা যাতে একটু আপগ্রেড হোক, যাতে তার সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি যাতে একটু আপগ্রেড হোক। মানুষ এখন চাঁদে উঠছে, চাঁদে যাচ্ছে, কিন্তু আমরা এখনো ৩ বেলা বাদ জুটেনি ত্রিপুরা কপালে। এই চলছে ত্রিপুরা রাজ্যে। তো ওইটার থেকে কিভাবে আমরা ওভারকাম করব সেটা আমাদের প্রচেষ্টাতে আছি। আমরা রীতিমতো দাবি করে যাচ্ছি আমাদের প্রাপ্য যাতে আমাদের দেওয়া হোক। আপনাদের সেই দাবি তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক কিংবা কনস্টিটিউশনাল সলিউশন হোক, সেটা কোনো জাতির বিরুদ্ধে না, কারোর দাবির বিরুদ্ধে না, আমাদের সাংবিধানিক যেটা প্রাপ্য সেটাই আমরা চাই। সেই দাবিগুলোর এই মুহূর্তে কি অবস্থান রয়েছে? আপনাদের কনস্টিটিউশনাল সলিউশন আপনারা পেয়েছেন কিনা? সেটাই আমাদের মহারাজা উনি সবকিছু জানে। উনি না মানে কনস্টিটিউশনাল সলিউশন কোনো কিছু সলিউশন হয়েছে কি না? না, কনস্টিটিউশন ত্রিপুরা অ্যাকর্ড যেটা হয়েছিল সেটা আজকে ডেটে সেই যেদিন হয়েছিল ওখান থেকে মোটামুটি 18 থেকে 19 মাস চলে। এখন কোনো কিছু সলিউশন কোনো রকম সলিউশন হচ্ছে না, সেটাও একটা হেডেক। ত্রিপুরার মতো একটা হেডেক, কারণ জনগণকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছি সেটা মানে রাখতে পারছে না এখন। তো আমরা নিশ্চয় আমাদের দাবি আমরা চাইবো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, কেন চাইবো না? এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমরা চাইবো। কিন্তু সেটা চাই বলে এখানে কি দাঙ্গা লাগবে সেটা তো আর কথা না। এরকম মানসিকতা বা এরকম কথা উচ্চারণ করাটাই তো ভুল বলে আমি মনে করি। সেরকম হওয়াটাই তো উচিত না। আমরা চাইলেই সেখানে দাঙ্গা বেঁধে যাবে আর আমরা না চাইলেই শান্তি শৃঙ্খলা থাকবে, সেটা তো হতে পারে না। আমি আগেই বলেছি এখানে বৃহৎ একটা অংশের ত্রিপুরাদের বাদ দিয়ে রাজ্যের কোনোদিন আপনি উন্নয়ন করতে পারবে না। আপনি এডিসি কে বাদ দিয়ে নন এডিসি কে উন্নয়ন করতে পারবে না। তো ওই জায়গাতে কেন এরকম মনোভাবটা তৈরি হয়? সেই জিতেন চৌধুরী হোক, ওনার আমরা দেখেছি ওনার সিপিএম এর আমলে কতটুকু এখানে ডেভেলপ হয়েছে আমরা দেখেছি। সেই 2018 যখন বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট যখন এখানে হয়েছিল তখন থেকে রাজ্যের এই জনগণ ত্রিপুরা সারা নিজের আওয়াজ একটু তোলার সাহস হয়েছিল। এরপরে তো আমরা কোথায় বলতে পারি না, এরকম একটা ইয়ের মধ্যে আমরা আছি। তো আমরা ওখান থেকে উঠতে চাইলে সেটা দাঙ্গার সৃষ্টি হবে, সেটা গড়ামদা যেটা বললাম আমার প্রিয় দাদা, সেটা আমি মেনে নিতে পারছি। ওকে, না এখন অনেকেই একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে। আপনারা অবশ্যই যেটা গৌরাঙ্গবাবু বলেছেন দল হিসেবে আপনারা কি করবেন সেটা আপনাদের কাছে উপর নির্ভর করছে।
অনেকেই বলছেন যে এই যে আপনি যেটা বললেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা কনস্টিটিউশন সলিউশন, আপনি বললেন প্রায় 18 মাস হয়ে গেছে, আপনাদের কোনো রকম ধরনের কোনো সলিউশন এখনো সলিউশন হয়নি। সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি বললেন যে আমরা বুঝে নেব যে সরকারের থেকে মন্ত্রী নিজেই বলছেন যে ওইটা আমি বলবো না, যেহেতু বলার অথরিটি আমি না। সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে না কমছে সেটা আমি বলবো না। আমাদের লাস্ট কথা, শেষ কথা মহারাজই বলবেন, উনি আমাদের সুপ্রিমো, উনি অথরিটি। তো ওই জায়গাতে আমি শুধু বলবো আমার যেটা এখতিয়ারের মধ্যে, আমি যেটা বলার, যেটা এখতিয়ারের মধ্যে আছে, সেটা হচ্ছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নির্দেশ দিয়েছিল আজ পর্যন্ত, সেটা মানে কোনোখানে কোনো রকম 1%ও সেটা স্টেপ নিতে বা পদক্ষেপ নিতে আমরা দেখিনি ত্রিপুরা রাজ্যে। সেটাই আমাদের আশঙ্কা। আপনাদের কোনো দাবি ফুলফিল হয়নি এখনো? হয়নি, ঠিক। এবং সেই জন্য আপনারা এই এখন নিরাপত্তার ইস্যুতে আপনাদের নতুন দাবি, এবং অনেকেই মনে করছেন, বিশেষজ্ঞরা বলছেন যে মানুষের সঙ্গে আপনাদের একটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন, জনপ্রিয়তা কোনো জায়গায় একটু হ্রাস পাচ্ছে বলে আপনারা নতুন একটা ইস্যু নিয়ে সামনে এসেছেন, নিরাপত্তা ইস্যু নিয়ে। কেন সরকারের মতো করে কাজ করছে, কিন্তু ত্রিপুরামথা চাইছে এই ইস্যুটাকে হাতিয়ার করে মানুষের মাঝে আবারও একটা মানে জনপ্রিয়তা পেতে। এটা কতটা ঠিক বলে আপনি? না, সেটাও আপনি যেটা বলছেন যে আমাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, আমি না, এটা অনেকেই বিশেষজ্ঞরা মনে করছেন। না না না, সেটা মোটেই না। আমি এখনো বলছি 99.9% ত্রিপুরা এখনো মহারাজের সঙ্গে আছে। আচ্ছা, 99.9% এখনো মহারাজের সঙ্গে আছে। আপনি প্রত্যেকদিন দেখুন, এখন হয়তোবা দেখেন প্রত্যেকদিন 2-3 জায়গাতে এভরিডে এই মিছিল চলছে, না হয় কোনো না কোনো প্রোগ্রাম চলছে, মহারাজার প্রোগ্রাম। আর মহিলাদের কথা তো বলাই লাভ নেই, সব মহিলা, 100% মহিলা মহারাজার সঙ্গে এখন। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, ছোট্ট করে 1 মিনিট সময় আছে গৌরাঙ্গ বাবু। এই মুহূর্তে এই যে নিরাপত্তার, রাজ্যের নিরাপত্তার ইস্যুতে, বিশেষ করে এই যে ইলিগাল মাইগ্রেন্টস ইস্যুতে আপনাদের কি অবস্থান, আপনারা কি বলবেন এবং কি অবস্থান নিচ্ছেন ছোট্ট করে? আমি আগেই বলেছি, ইলিগাল মাইগ্রেন্টস যারা দেশের সংহতির পক্ষে হুমকি স্বরূপ, তাদের ব্যাপারে কোনো প্রশ্ন, গভর্নমেন্ট যেটা পদক্ষেপ নেবে এতে আমাদের সমর্থন রয়েছে। কিন্তু এখানে টার্গেট করা হচ্ছে বাঙালিদেরকে। বারবার আমরা বলছি 80 জনের গণহত্যা এবং বর্তমান ঘটনাবলী তো প্রমাণ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উনি যেটা বলছেন শ্রদ্ধেয় গীতাদি, সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে বাঙালিদেরকে লক্ষ্য করে। হ্যাঁ, কাজে এইটা তো পরিষ্কার প্রমাণ করছে যে পরিস্থিতি যে মানে আবার বিষিয়ে তোলা হচ্ছে। এই নিয়ে আমরা শঙ্কিত। আমরা চাই ট্রাইবেল বাঙালি সবাই মিলেমিশে আমরা ত্রিপুরাতে শান্তিপূর্ণভাবে 78 সালের আগে যে পরিবেশ ছিল সেই পরিবেশ আমরা বাস করতে, এবং ত্রিপুরাতে ট্রাইবেলের উন্নয়নের জন্য বাঙালিদেরকে কোনো অবদান নেই, তাদেরকে কোনো উন্নয়ন হয়নি এই বছরে। অবশ্যই হয়েছে একটা সেকশনে, আরেকটা সেকশন পেছনে পড়ে রয়েছে, তাদেরকে তুলে আনতে হবে। বাঙালিদের মাধ্যমে ওদের লেখাপড়া, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে উপকার পেয়েছে, এটাকে অস্বীকার করতে পারে? কাজে এটি অস্বীকার করা মানে তো আবার দূরত্ব তৈরি করা, সেটা আমরা চাইছি না। 2 নম্বর কথা যেটা, এই যে সিএ আইনটা আপনি যেটা বলছিলেন, এখন যদি এই দাবিটা আসে, সিএ কি হবে সেটা আমরা দেখতে চাই। কাজেই যেটা হবে যুক্তির মধ্যে থেকে সবাই মিলেমিশে ত্রিপুরার উন্নয়ন আমরা করব। আমরা উপজাতি উন্নয়ন অবশ্যই চাই। আমরা মনে করি সমাজে একটা মানুষও পিছিয়ে থাকলে ত্রিপুরার উন্নয়ন হবে না। এই হচ্ছে আমাদের কথা। ওকে, ধন্যবাদ দিদি। 1 মিনিট সময় আছে। এখানে আপনাদের অবস্থান তো আপনারা স্পষ্ট করেছেন, তবে সিএ নিয়ে আপনাদের কোনো এই মুহূর্তে কোনো অবস্থান? দেখুন, এই সিএ ওয়ার্ডটা এটাও ত্রিপুরা ছাড়া তৈরি করেননি, এটাও তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে না তৈরি করেছে। আপনাদের অবস্থান কি, আপনারা মানছেন কিনা সিএ কে? এখন আমরা যেটা চাইবো, সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ যাতে ফুলফিল মানা হোক রাজ্যের নিরাপত্তার জন্য, আমাদের গোটা দেশের নিরাপত্তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নির্দেশ দেন, সেই সিএ থেকে আরম্ভ করে আপনি কি জানি বলে ওইটাকে, ইলিগাল ইমাইগ্রেন্টস থেকে আরম্ভ করে সবকিছু। কারণ আমি আগে বলেছি যে 1949-এর পর থেকে ত্রিপুরা রাজ্যের নিরাপত্তার জন্য সম্পূর্ণ দায়িত্ব সেন্ট্রালের হাতে, ভারত সরকারের হাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট যা সিদ্ধান্ত নেবে সেটা আপনারা সঙ্গে আছেন। আমাদের উন্নতির জন্য আমরা আন্দোলন করব, আমরা চাইবো, 100 বার চাইবো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এটা ত্রিপুরার বাঙালির বিরুদ্ধেও না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না, আমরা শুধু আমাদের প্রাপ্যতা চাই। ওকে, বলুন। লাস্টে আমার একটা যেটা বলার বক্তব্য, সবাইকে নিয়ে আমরা থাকবো। ত্রিপুরা, আমি মনে করি না জনসংখ্যা বেশি হয়ে গেছে ত্রিপুরা আমরা বাঁচতে পারবো না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে পরিকল্পনার অভাব, সুষ্ঠু নেতৃত্বের অভাব, ত্রিপুরার আদি ইতিহাস জানার অভাব। আমি একটা বই এখানে জহর আচার্যের লেখা, আপনারা যারা মানে যাদের কাছে আছে বইটা জানেন, ত্রিপুরার আদি ইতিহাস, আদি অন্ত,
মানে জাতীয় উপজাতি Okay, আমরা সেই কিভাবে বিষয়- তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে গৌরাঙ্গবাবু আমরা এটা আপনারা অন্য- পাঠ করে নেবেন, ত্রিপুরা ইতিহাস তাহলে নিয়ে- অনেক সমস্যার সমাধান হবে। আমরা অন্য কোনো একদিন অবশ্যই আলোচনা করতে পারবো। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গবাবুর সঙ্গে থাকার জন্য। নমস্কার। দিদি আপনাকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার। দিদি আপনাকে সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা যারা 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন তাদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে না। তবে তার জন্য কিছু শর্ত আছে এবং বর্তমানে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা এবং তাদের প্রত্যাবর্তন নিয়ে তিপ্রামথার সরকার ছাড়ার যে হুঁশিয়ারি দিচ্ছে তা নিয়ে তোলপাড় হয়ে উঠছে রাজ্য রাজনীতি। কি পদক্ষেপ হবে মথার পরবর্তী, সেটা অবশ্যই সময় বলবে, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।